জয় গুরু জয় নিতাই। বং লাইভ 26 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যাত্রা সিরিজের তৃতীয় পর্বে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশবেড়িয়া ভ্রমণ ও কংসেশ্বরী কালী মন্দির এবং বাঁশবেড়িয়াতেই উপনয়নের প্রীতিভোজে আমাদের নেমন্তন্ন ছিল, সেখানকার কিছু অংশ আপনাদের দেখাবো। তো চলুন আমরা মূল পর্বে ঢোকা যাক। যাত্রা থেকে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে বাঁশবেড়িয়ার উদ্দেশ্যে। এবার সবাই মিলে কে কে যাচ্ছে আমরা সেটা আগে বলে দিই। ঘোরাঘুরি তো অবশ্যই আছে, আমার পিসিমণি আছেন, আমার বাবা আছেন এবং কাকু, আর আমি তো আছি। সকালটা তখন একদম অন্যরকম শান্ত, চারপাশে একটা মিষ্টি হাওয়া আর নতুন দিনের শুরু। মনে হচ্ছিল আজকের এই যাত্রাটা কিছুটা আলাদা হতে চলেছে। গাড়ি তো ধীরে ধীরে গ্রামের পথ ধরে এগিয়েই চলেছে। দুপাশে সবুজ ঘেরা মাঠ, সেটা তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন। খোলা আকাশের নিচে যেন এক অনন্ত শান্তির বিস্তার। শহরের কোলাহল থেকে দূরে এই নিরিবিলি পরিবেশে মনটা যেন এক অদ্ভুত আনন্দে ভরে উঠেছে। এটা হলো দেবীপুর। দেবীপুরের রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ছে গ্রামের সহজ সরল জীবনযাত্রা। এরপর এলো রেলগেট। ট্রেনটা চলে যাওয়ার পরই রেলগেট খুলতেই আবার শুরু হলো আমাদের পথ চলা। এইভাবে ধীরে ধীরে একটার পর একটা পথ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। প্রতিটি মুহূর্তেই এই যাত্রা হয়ে উঠেছে আরো বিশেষ, আর মনটা ভরে উঠেছে এক অদ্ভুত ভালো লাগায়। মনে হচ্ছিল শুধু গন্তব্য নয়, এই যাত্রাটাই যেন আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। দেবীপুরের রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ছে গ্রামের সহজ সরল জীবনযাত্রা। কেউ মাঠে কাজ করছে, কেউ বা রাস্তার ধারে ধারে বসে গল্পে মশগুল। এই ছোট ছোট দৃশ্যগুলোই যেন এই যাত্রাকে আরো সুন্দর করে তুলেছে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে প্রকৃতির এই অপরূপ রূপ যেন মনকে বারবার টানছে। তার উপর হালকা বাতাসের ছোঁয়া, সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য। মনে হচ্ছিল একটু থেমে এই মুহূর্তটাকে উপভোগ করি। দেবীপুর পেরিয়ে আমাদের যাত্রা এবার চলল মগরার দিকে। রাস্তা যেন একটু একটু করে বড় হয়ে উঠছে। এই দেখুন, বলতে বলতে আমরা বৈচি রেলওয়ে স্টেশন পেরিয়ে যাচ্ছি। বৈচি পেরিয়ে যাচ্ছি শিমলাগড়ের দিকে এগোতে এগোতে। চারপাশের দৃশ্য আসতে শুরু করলো। গ্রামের সেই নিরিবিলি আবহাওয়ার সাথে মিশে গেল একটু শহরের ছোঁয়া। রাস্তার চারপাশে দেখুন ছোট ছোট দোকান, কোথাও চায়ের আড্ডা, কোথাও আবার পথ চলতি মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে এক অন্যরকম প্রাণচঞ্চল পরিবেশ। এখন আমরা রয়েছি পান্ডুয়াতে। আমরা কিন্তু দেবীপুর থেকে একদম গ্যাংটক রোড ধরে মগরাই যাব সোজা। তো কোথাও আবার ধীরে ধীরে এগিয়ে যেতে হচ্ছে, কেন রেল ক্রসিংগুলো মাঝে মাঝেই পড়ছে। তো এখানকার গাড়ির গতি একটু বেড়েই গেল, আর চারপাশে শুরু হলো যানবাহনের ব্যস্ততা। মাঝে মাঝেই পড়ছে রেলগেট ক্রসিং, কোথাও আবার একটু থামতে হচ্ছে আমাদেরকে, কোথাও আবার ধীরে ধীরে এগিয়ে যেতে হচ্ছে। এই ছোট ছোট বিরতিগুলোই যেন যাত্রাটাকে আরো বাস্তব আর জীবন্ত করে তুলছে। গাড়ির ভেতরে গল্প আর হাসির মাঝে সময় যে কখন কেটে গেল বোঝাই গেল না। এই যে আমরা দেখতে দেখতে মগরা ঢুকে পড়লাম, মগরার ফ্লাইওভার। তো আমরা এই নিচ দিয়েই চলে যাচ্ছি। প্রতিটা মুহূর্তে নতুন নতুন দৃশ্য আর নতুন নতুন অনুভূতি এই যাত্রাটাকে করে তুলছে আরো স্মরণীয়। মগরা পেরিয়ে আমাদের যাত্রা এবার আরো এগিয়ে চলল। চারপাশের দৃশ্য যেন এক লাফে বদলে গেল। উঁচু রাস্তা থেকে নিচের শহরটা ছোট ছোট করে দেখা যাচ্ছে, একটা অন্যরকম অনুভূতি। ওই যে ফ্লাইওভারটা পেরিয়ে এলাম, ফ্লাইওভার পেরিয়ে আমরা এগিয়ে চলেছি বাঁশবেড়িয়ার দিকে। এখন আমরা ঈশ্বরগুপ্ত সেতুর দিকে। এই সেতু গঙ্গার ওপর নির্মিত।
একদিকে ব্যান্ডেল আর অন্যদিকে ত্রিবেণী। যদিও আমরা গঙ্গা ক্রস করব না, তার আগেই আমরা ব্রিজের নিচ দিকে নেমে যাব, কেননা বাঁশবেড়িয়াটা হচ্ছে গঙ্গার এপারে অর্থাৎ পশ্চিম পারে। পাশে এই নতুন সেতুটি নির্মাণ হচ্ছে। এবার আমরা বাঁশবেড়িয়ায় পৌঁছে গেলাম। এখানে লেখাই আছে দেখুন, প্রাণের শহর বাঁশবেড়িয়া। তো এবার গাড়িটাকে আমাদের পার্কিং করে আমরা প্রথমেই যাব হংসেশ্বরী মায়ের মন্দির। যথারীতি গাড়িটাকে পার্ক করা হলো, সবাই আস্তে আস্তে গাড়ি থেকে নামছে। এই যে গোড়া, এটা আমার পিসিমণি, বাবা আর কাকুর একটা ফোন এসেছে, উনি ফোনে ব্যস্ত আছেন। তো সবাই ঠিক করে নেওয়া হচ্ছে যে এবার মন্দিরের দিকে যাব। আগে সবাই একটু কথাবার্তা বলে নিচ্ছি। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। চারিপাশে দোকানপাট, মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা আর নতুন মুহূর্তের অপেক্ষায় আমরা ছুটে চলেছি। এই দেখুন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই দেখতে পাচ্ছেন মা হংসেশ্বরী মন্দির, মায়ের চূড়া দেখা যাচ্ছে, যেন একটা আলাদাই নতুন অনুভূতি। মা হংসেশ্বরী কালী মন্দির, এই মন্দির শুধু একটি পূজার স্থান নয়, এটি এক গভীর তন্ত্র সাধনা ও স্থাপত্য শৈলী এবং ইতিহাসের অনন্য মেলবন্ধন। মন্দিরের সূচনা ও রাজপরিবার 1800 শতাব্দীর শেষ দিকে বাঁশবেড়িয়ার জমিদার রাজা নৃসিংহ রায় এই মন্দির নির্মাণের পরিকল্পনা করেন। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন তন্ত্র সাধনার অনুশীলনকারী, আর আধ্যাত্মিকতার প্রতি তার গভীর আকর্ষণ ছিল। কথিত আছে তিনি দীর্ঘ সময় ধরে বারাণসীতে অবস্থান করেন। সেখানে তিনি তন্ত্রশাস্ত্র, যোগ ও কুণ্ডলিনী সাধনা নিয়ে অধ্যয়ন করেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি সিদ্ধান্ত নেন একটি এমন মন্দির নির্মাণ করবেন যা শুধু পূজার স্থান নয়, বরং মানব দেহের আধ্যাত্মিক গঠনকে প্রতিফলিত করবে। নির্মাণ শুরু 1799 খ্রিস্টাব্দে। প্রায় 1799 সালে এই মন্দির নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু দুর্ভাগ্যবশত রাজা নৃসিংহদেব রায় এই মন্দির সম্পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন। রানী শঙ্করী দেবীর অবদান, এরপর এই মহান কাজের দায়িত্ব গ্রহণ করেন তার স্ত্রী হলেন রানী শঙ্করী দেবী। তিনি শুধু নির্মাণ সম্পন্ন করেননি, বরং নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে এই মন্দিরকে এক অনন্য রূপ দেন। 1814 সালে মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়, যা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। স্থাপত্যের রহস্য ও তন্ত্র সাধনা এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মন্দিরের ওপরে রয়েছে 13টি চূড়া, যা দেখতে অনেকটা পদ্ম কুঁড়ির মতো। এই 13টি চূড়া আসলে প্রতীক মানবদেহের 13টি প্রধান নারী বা শক্তিচক্রের। মন্দিরের ভেতরের গঠনও এমনভাবে তৈরি যেখানে ধাপে ধাপে ওপরে উঠতে হয়, যা কুণ্ডলিনী শক্তির জাগরণের প্রতীক। এটি এক প্রকার যৌগিক মন্দির, সেখানে স্থাপত্যের মাধ্যমে আধ্যাত্মিক দর্শনকে প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ শাসনের সময় হুগলি অঞ্চল তখন বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল, কারণ গঙ্গার এই শাখা নদীপথ ছিল ইংরেজদের প্রধান বাণিজ্য রুট। রাজা নৃসিংহদেব রায়ের সময়ে এই অঞ্চলে ইংরেজ প্রভাব বাড়তে থাকে। তবে এই মন্দির নির্মাণ ছিল সম্পূর্ণ ভারতীয় চিন্তাধারার উপর ভিত্তি করে। এটি ব্রিটিশ স্থাপত্য বা প্রভাব থেকে সম্পূর্ণ আলাদা। বলা যায় এই মন্দির ছিল এক প্রকার সাংস্কৃতিক প্রতিরোধ। সবাই মিলে মূল মন্দিরে আমরা প্রবেশ করছি। এবার যদি আমরা গর্ভগৃহের দিকে তাকাই, মন্দিরের ভেতরে অবস্থিত গর্ভগৃহটি অত্যন্ত পবিত্র এবং শান্ত পরিবেশে ভরা। এখানে বিরাজমান মা হংসেশ্বরী এক বিশেষ রূপে। দেখুন, যেখানে দেবী শিবের নাভির ওপর
পদ্মের আকারে আসীন। এই মূর্তিটি কাঠের তৈরি বলেই জানা যায় এবং এটি তন্ত্রমতের প্রতীক হিসাবে বিবেচিত। মন্দিরের ভেতরে স্থাপত্য এমনভাবে নির্মিত যাতে ভক্তরা ধাপে ধাপে উপরে উঠতে পারেন, যেন এক আধ্যাত্মিক যাত্রার প্রতীক। প্রতিটি স্তর যেন এক একটি শক্তি চক্রের প্রতিফলন, যা ধীরে ধীরে ভক্তকে আত্মিক উচ্চতায় পৌঁছে দেয়। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে মা হংসেশ্বরীর দর্শন করলে মনোবাসনা পূর্ণ হয় আর জীবনে আসে শান্তি ও শুভ শক্তি। ফুল ডালা এসব নাকি? কি কি করো একটু বলো। হ্যাঁ, কি কি করো তুমি এখানে? এটা বিক্রি করি। ও, মন্দিরে পুজো ডালার জন্য? ওই জন্য বললাম ডালা যাবে। আমরাই প্রথমবার, তখন আসবো তখন। তুমি ভালো থেকো। হংসেশ্বরীর মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির এবং শিবের মন্দির। অনন্ত বাসুদেবটি বৈষ্ণব স্থাপত্যে নির্মিত মন্দির, অসাধারণ টেরাকোটার কাজ। শিবের মন্দির আর বাসুদেবের মন্দির পাশাপাশি অবস্থান করছে, এক অনন্য ধর্মীয় সমন্বয় তৈরি করেছে। যেমন হংসেশ্বরী শাক্ত, বাসুদেব বৈষ্ণব, শিব তো শৈব। তো এটা একটা মিলন ক্ষেত্র। একদিকে মা হংসেশ্বরী হচ্ছে শক্তির প্রতীক, অন্যদিকে বাসুদেব অর্থাৎ নারায়ণ ভক্তি ও প্রেমের প্রতীক, আর শিব মন্দির, শিব ত্যাগ ও ধ্যানের প্রতীক। এইভাবেই এক প্রাঙ্গণের মধ্যেই ধর্মীয় বিভিন্ন ধারার এক সুন্দর সহাবস্থান এই স্থানটিকে করে তুলেছে আরো বিশেষ। শুধু দর্শন নয়, এই মন্দির প্রাঙ্গণ যেন সম্পূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা। এবার দেখুন, আমরা চলেছি, গড়ি করে যাচ্ছি আমার পিসিমণির হাত ধরে। তারপরেই রয়েছেন আমার বাবা এবং তারপরেই রয়েছেন আমার কাকু। মা হংসেশ্বরী দর্শনের পর আমরা পৌঁছে গেলাম বাঁশবেড়িয়ার গঙ্গার ঘাটে। গঙ্গা তো এখানে হুগলি নদী নামেই বেশি পরিচিত, যা আসলে গঙ্গার একটি প্রধান শাখা। উত্তর থেকে দক্ষিণে বয়ে আস্তে আস্তে এই নদী বাংলার ইতিহাস, বাণিজ্য আর সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ধারক হয়ে উঠেছে। একদিকে ত্রিবেণী, অন্যদিকে ব্যান্ডেল, আর ওই পারে রয়েছে কল্যাণী। বাঁশবেড়িয়ার এই ঘাটে দাঁড়িয়ে গঙ্গার বিস্তৃত জলরাশি আর তার শান্ত প্রবাহ এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। জলের ওপর হালকা ঢেউ আর তার সঙ্গে মিশে থাকা শীতল বাতাস, উফ, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই এখানে শান্তির বার্তা দিচ্ছে। এই গঙ্গার তীর বহু শতাব্দী ধরে মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এখানেই হয়েছে পূজা, আরতি, স্থান। এখানেই গড়ে উঠেছে অসংখ্য স্মৃতি। একসময় এই হুগলি নদীপথে ছিল বাংলার প্রধান বাণিজ্য কেন্দ্র। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের শেষ গন্তব্য, উপনয়ন বাড়ি, যেখানে আজকের এই বিশেষ আয়োজন। বাড়ির গেটেই চোখে পড়লো সুন্দর সাজসজ্জা, রঙিন কাপড়, আলোর সাজ, নানা রকম কারুকার্যে সাজানো প্রবেশদ্বার। গেটের ওপরেই ছিল শুভেচ্ছা বার্তা। এই অনুষ্ঠানকে আরো গুরুত্বটাকে বাড়িয়ে তুলছিল। ভেতরে ঢুকতেই বোঝা গেল পুরো বাড়িটাকে খুব যত্ন করে সাজানো হয়েছে। শৃঙ্খলা আর সৌন্দর্যের এক অসাধারণ মেলবন্ধন। চারপাশে আলো আর সাজসজ্জা, মাটিতে পরিষ্কার করে সাজানো জায়গা, সব মিলিয়ে এক সুন্দর স্বচ্ছ পরিবেশ। অতিথিদের জন্য আলাদা বসার ব্যবস্থা। এখানে গোড়া কফি খেতে আরম্ভ করে দিয়েছে। সবকিছুতেই ছিল এক নিখুঁত পরিকল্পনার ছাপ। এনারাও কফি সার্ভ করছে। বাড়ির ভেতরে চলছিল আত্মীয় স্বজনদের হাসি আড্ডা। এই দেখতে দেখতে আদ্রিতকে আমরা পেয়ে গেছি। এরই উপনয়ন। এ আমার সম্পর্কে ভাই হয়। তো আবার সেই খাবারের জায়গায়, যেখানে একটি নতুন অধ্যায় সূচনা হবে এই পুরো পরিবেশেই। সবকিছু খুব সুন্দরভাবে সাজানো আর খাবারের আয়োজন ছিল সত্যি চোখে পড়ার মতো। শুরুতে ছিল নানা রকম স্টার্টার। একটার পর একটা পরিবেশন দেখতেই জিভে জল চলে আসে। স্টার্টারের মধ্যে ছিল ফিশ ফ্রাই, নরম আর মজাদার পনির। এই দেখুন, গোড়ার হাতে পনির আপনারা দেখতেই পাচ্ছেন, পনির কাবাব। প্রতিটা বাইট ছিল এক আলাদা মজা। আর এর সাথে তো গরম কফি, আগেই দেখাইছি। পুরো পরিবেশটাকে আরো জমিয়ে তুলছিল। এখানে পিসিমণি আমাকে বলছিল, তুই খাবি না?
তো একটার পর একটা আইটেম আসতেই থাকলো, আর খেতে খেতে সময়টা কেটে গেল। এবার চলে এসেছি আইসক্রিমের স্টল, যেখানে নিজের পছন্দের মতো আইসক্রিম নিয়ে নিলাম। কেমন 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 খেতে পনির কাবাবটা? ভালো সুন্দর করেছে। আমার প্রণাম বাড়িতে থাকি, আমার খুবই দরকার। হৃদয় ভরে গেছে আনন্দ আর তৃপ্তিতে। খুব একটা সুন্দর দিন কাটালাম একরাশ ভালো লাগা আর স্মৃতি নিয়ে। আজকের যাত্রা এখানেই শেষ করছি, আর খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি এই সফরের পরবর্তী পর্ব, মেমারি এবং নবদ্বীপ ভ্রমণ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যান। নমস্কার।